অর্থাৎ কি থাকবে? এ হবে, অন্তস্থ থাকবে, রস্যই আর কি ও থাকবে না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এই বিভক্তিগুলাই মনে রাখবেন। শোনেন, আপনারা যদি অন্য জি সবকিছু স্যার। ভুলেও যান অসুবিধা হবে না। আপনারা দুইটা জিনিস মনে রাখবেন। বাংলায় মনে রাখবেন যে কোন বিভক্তি যোগ হলে ইংরেজিতে ভার্বের কি পরিবর্তনটা হয়। কারণ আমরা এ যাবৎ পর্যন্ত ইংরেজি করে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে একটা সেন্টেন্সের মধ্যে যা কিছু ব্যবহার হয়, সাবজেক্ট কখনো পরিবর্তন হয় না। একটা সেন্টেন্সে যত এক্সটেনশন ব্যবহার করবেন এদের ইংরেজির কোনো চেঞ্জ হয় না, সারা জীবন একই রকম থাকে। শুধু বাংলাতে কি হয়, বাংলাতে ভার্বের বিভক্তি চেঞ্জ হয় আর ইংরেজিতে ভার্বের ফর্ম চেঞ্জ হয়, নাকি? এর বাইরে কিন্তু আর কোনো কিছুই চেঞ্জ হয় না। এই জন্য আপনারা এই দুই জায়গাতে ফোকাসটা রাখবেন। হ্যাঁ, আপনি যখনই কোনো একটা সেন্টেন্স পড়বেন বা লিখবেন তখনই শেষের ওই যে ভার্বের জায়গায় ফোকাসটা দিবেন। আবার কেউ যদি আপনাকে প্রশ্ন করে অথবা যাই হোক ইংরেজি যাই আপনার মাথায় আনবেন, আপনার ফোকাসটা থাকবে ভার্বের দিকে, কারণ ওই জায়গা অনুযায়ী সেন্টেন্সটার ইংরেজি করতে হয়। তো প্রেজেন্ট ইনফিনিটিভের এক নাম্বার ব্যবহারে আমরা জানি কি এ অন্তস্থ রসই অথবা ও থাকে। যেমন আমরা উদাহরণ দিতে পারি যে সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলে। কি বিভক্তি আছে এখানে? এ বিভক্তি আছে না, এই যে এ, তার মানে এটা প্রেজেন্ট ইনফিনিটিভের এক নাম্বার ব্যবহার, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটা সেন্টেন্স লিখি যে আমরা মাঠে কাজ করি, এখানে কি বিভক্তি আছে? রস্যই আছে, তার মানে এটাও প্রেজেন্ট ইনফিনিটিভের এক নাম্বার ব্যবহার। আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখি যে তারা আমাদেরকে সাহায্য করে, এখানে কি বিভক্তি আছে? এখানে এ বিভক্তি আছে। এই বিভক্তিটাই কিন্তু আসল। আপনি ওই টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলা দিয়ে ইংরেজি হবে না। আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, প্রায়োগিক হতে হবে। তাহলে এই যে প্রেজেন্ট ইনফিনিটিভের এ অন্তস্থ রসই ও এই বিভক্তিগুলো থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভের এক নাম্বার ব্যবহার বলবো। এবং আমরা ইংরেজি করার নিয়মটা শিখেছিলাম কি, সাবজেক্ট হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং এক্সটেনশন হবে, তাই না? এবং আমরা সেক্ষেত্রে একটা নিয়মও বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে একটা এস বাই এর যোগ হবে, ঠিক না? জি স্যার। তাহলে সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলে, ইংরেজিটা কি হবে? He plays হি প্লেজ ফুটবল। তারপর কি? ইন দি ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। আমরা একটা সেন্টেন্সের মধ্যে ওই চারটা এক্সটেনশন বাদে অন্য এক্সটেনশন যদি আসে সেগুলো তো ব্যবহার করতে পারবো, নাকি? আমরা চারটা সিরিয়াল ঠিক রাখবো, বাকিগুলা হচ্ছে ওই যে শুধু একটা করে প্রিপোজিশন যোগ করে আমরা এক্সটেনশন গুলো পরবর্তী আস্তে আস্তে বসাই দেব। আচ্ছা, আমরা মাঠে কাজ করি, ইংরেজি কি? উই ওয়ার্ক ইন দি ফিল্ড। আচ্ছা, তারা আমাদেরকে সাহায্য করে, ইংরেজি কি? দে হেল্প। আচ্ছা, এই যে আমাদেরকে দে হেল্প আস। আচ্ছা, আমরা বাংলাতে লেখার সময় কিছুটা ভুল করি, শুনেন। যখনই আপনি বাংলাতে এক্সটেনশন 1 লিখবেন, হ্যাঁ, এক্সটেনশন 1 বাংলায় যখন লিখবেন তখন অবশ্যই ওই বাংলার সাথে ওই যে কে যোগ থাকবে। আমরা অনেক সময় বলি কি তারা আমাদের সাহায্য করে, কি বলি? তারা আমাদের সাহায্য করে, এটা কিন্তু ভুল। আপনি যদি কয়েকটা না দেন তাহলে এটা কিন্তু বাংলায় ভুল, বাংলা ব্যাকরণে ভুল। কারণ আমাদের এই কথাটা পসেসিভ, তাই না? বাংলাতে যদি সঠিক করে লিখতে হয় এক্সটেনশন 1 এর ক্ষেত্রে অবশ্যই আপনি যাই লেখেন কি লিখবেন, কয়েকারে কে শেষে থাকবে। যে আমাদেরকে, আমাকে, তোমাকে, তাকে, আমাদেরকে, তোমাদেরকে, তাদেরকে, হাসানকে, কামালকে, তারপরে কি ছাত্রছাত্রীদেরকে, হ্যাঁ, কৃষকদেরকে, এরকম। যেমন আমরা বলি না যে আমরা কৃষকদের সাহায্য করি, কথাটা কৃষকদের সাহায্য করি হবে না, আমরা কৃষকদেরকে সাহায্য করি।
ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের 1 নাম্বার ব্যবহার পারবো কি পারবো না? পারবো স্যার। স্যার ওকে, জি স্যার। এখন আমরা শিখবো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করেন, কন্টিনিউয়াস টেন্স খুব ভালো করে বুঝবেন। কন্টিনিউয়াস টেন্স, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক আর যাই হোক, একটা জিনিস বলেন তো, এই কন্টিনিউয়াস শব্দের অর্থ কি? কে বলতে পারবেন? চলমান। এই, চলমান। চলমান। হ্যাঁ, কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান। অর্থাৎ আমরা এই জাস্ট এই একটা শব্দ দিয়ে আমরা বুঝবো সেটা কি, সেটা হচ্ছে যে কাজটা চলমান আছে, বর্তমানে যে কাজটা চলমান আছে, এই সকল কাজটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। বর্তমান কালে যদি চলমান থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি সংজ্ঞা লিখতে চাই তাহলে কি বলবো? বর্তমানে কোনো কাজ, বর্তমানে কোনো কাজ হচ্ছে, বর্তমানে কোনো কাজ হচ্ছে অথবা ঘটছে। বর্তমানে কোনো কাজ হচ্ছে বা ঘটছে মানে কেউ না কেউ কাজটা করছে। আমি করছি, আপনি করছেন, আমরা করছি, তোমরা করছো, আরো পৃথিবীর যত মানুষ বর্তমানে যে কাজগুলা করছে, এইগুলার যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, জি স্যার। আচ্ছা, এইবার একটা জিনিস মনে রাখবেন, জাস্ট এইটুকু মনে রাখবেন যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান। যদি সেটা বর্তমানে চলমান থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি অতীতকালে চলমান থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস, আর যদি ভবিষ্যৎকালে চলমান থাকে তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বিভক্তি কি থাকবে? এ অন্তস্থ রস্বই আর ও। আর কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভক্তি থাকবে ছ, ছে, ছি। আমরা নিচে লিখলাম, হ্যাঁ, ছ, ছে আর ছি, মনে থাকবে? ছ, ছে, ছি। তাহলে আমরা যদি এই জায়গা থেকে ওই যে এই অন্তস্থ রস্বই মানে ক্রিয়ামূলটাকে বের করি বিভক্তি বাদ দিয়ে, তাহলে এখানে কি হবে? কি থাকবে? খেলছে। দেখেন, আমরা এই একারটা বাদ দিলে তো বিভক্তি চলে গেল নাকি? এখন এর সাথে আমরা ছ, সে, সি যোগ করব। তাহলে এখন বলেন, সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেল, এই খেলের সাথে কি দিবেন? ছ, খেলছো নাকি খেলছে না? খেলছে। খেল, যেটা মিলে আর কি। ছ, সে, সি এটার সাথে যেটা মিলবে সেটা দিবেন। দেন এটা জাস্ট এইটুকু খেয়াল করেন, জাস্ট এতটুকু চেঞ্জ করার জন্য পুরো সেন্টেন্সটা টেন্স চেঞ্জ হয়ে গেল। আর কিছু চেঞ্জ করেছি? সাবজেক্ট চেঞ্জ করি নাই, এই সেন্টেন্সে যা এক্সটেনশন ব্যবহার করেছি কোনো কিছু চেঞ্জ করি নাই। জাস্ট এই বিভক্তিটা কি ছিল? এ বিভক্তি ছিল, এই বিভক্তিটা বাদ দিয়ে আমরা এই যে কি যোগ করেছি? ছে যোগ করে দিয়েছি। তাহলে এইটা আর ইনডিফিনাইট নাই, এটা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। তাহলে গুরুত্ব কোন জায়গায় দিতে হবে এটা কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখন যদি বলি আমরা মাঠে কাজ করি, তাহলে এখানে কি বিভক্তি আছে? ই। ই। ই বিভক্তিটা বাদ দেন, ই বিভক্তিটা বাদ দেন, তাহলে এটা তখন ক্রিয়ামূল হয়ে গেল, ঠিক কি না? জি স্যার। এখন এই করের সাথে ছ, সে, সি যেটা মিলে আর কি, আমরা মাঠে কাজ করছো, করছে, করছি, এই করছি, এই যে ছি যোগ করে দিবেন, তাহলে এটা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তারা আমাদেরকে সাহায্য করে, এখানে কি বিভক্তি আছে? এ। ওকে, এটা বাদ দেন, বাদ দিয়ে এখন ওই ছ, সে, সি যোগ করেন। কি যোগ করবেন? তারা আমাদেরকে সাহায্য করছে। তাহলে এখন বলেন, প্রেজেন্ট মানে কন্টিনিউয়াস টেন্সের বাংলা সেন্টেন্স তৈরি করতে পারবেন কিনা? আচ্ছা বলেন তো, আমি ঢাকায় যাই, এর কন্টিনিউয়াস কি? আমি ঢাকায় আমি ঢাকায় যাচ্ছি। আমি ঢাকায় যাচ্ছি। আচ্ছা, আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখছি। আমি ইংরেজি শিখছি। আচ্ছা, আবার বলেন, আমি পড়ি, আমি পড়ছি, আমি পড়ছি, আমি খাই, আমি খাচ্ছি, আচ্ছা, সে সাঁতার কাটে, সে সাঁতার কাটছে। ওকে, সে ঘর পরিষ্কার করে, সে ঘর সে ঘর পরিষ্কার করছে। আচ্ছা, সে ছবি আঁকে, সে ছবি আঁকে। ওকে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা সেন্টেন্স করতে পারবো নাকি? জি স্যার। ওকে, ইংরেজির সময় কিছুই হবে না। দেখেন, সাবজেক্টের জায়গায় থাকবে, এক্সটেনশন গুলা ঠিক আগের মতোই থাকবে, জাস্ট ভার্বটা চেঞ্জ হবে।
ভার্বটা চেঞ্জ হয়ে কি হবে দেখেন, আমরা একটু একটু বড় করে লিখি। দেখেন আগের মতোই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, আর ওই যে এক্সটেনশনের জায়গায় এক্সটেনশন থাকবে, মাঝখানে শুধু ভার্বটা চেঞ্জ হবে। ভার্বটা কি চেঞ্জ হবে, একটা সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর যোগ করবেন, আর যে ভার্বটা ব্যবহার করবেন তার সাথে আইএনজি যোগ করে ব্যবহার করবেন। দেখেন এই জায়গাতে প্রেজেন্ট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, রাইট? জি স্যার। শুনেন, পৃথিবীর সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের একটাই গঠন, সাবজেক্ট হয়, ভার্ব হয়, আর এক্সটেনশন হয়। এই কথাটা খুব ভালো করে বুঝবেন। পৃথিবীর সমস্ত সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের একটাই গঠন, প্রথমে সাবজেক্ট হয়, এরপরে ভার্ব হয়, এরপরে এক্সটেনশন হয়। এক্সটেনশন আপনি যা দিবেন দেন, অসুবিধা নেই, কিন্তু সিস্টেম একটাই। এখন ইংরেজি করার সময় দেখেন কোনো কিছু সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকে, চেঞ্জ হয় না, এক্সটেনশন গুলো এক্সটেনশনের মতো বসে যায়, শুধুমাত্র টেন্স অনুযায়ী, ওই যে বিভক্তি অনুযায়ী শুধু ভার্বটা চেঞ্জ হয়। এটা তো ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। আমি আপনাদেরকে বারবার একটা কথাই স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে বাংলাতে কি করবেন, বিভক্তি জায়গায় ফোকাস দিবেন, যে বাংলা সেন্টেন্সের যে শেষে ভার্বটা আছে ওই ভার্বের সাথে কোন বিভক্তি আছে এইটা ফোকাস দিবেন। আর ইংরেজি করার সময় ফোকাস দিবেন কোনটাকে, এই ভার্বের জায়গায়। আপনি খেয়াল রাখবেন কি বাংলাতে কোন বিভক্তি হলে ইংরেজিতে ভার্বের কি চেঞ্জ হয়, বুঝলেন? যেমন আপনি এভাবে মনে রাখতে পারবেন, এ উন্দুস্তা রসই ও থাকলে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সসে সি থাকলে কি হয়, অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, রাইট? জি স্যার। ব্যাস, এই জাস্ট এইটুকু মনে রাখবেন। এখন আমরা যদি ইংরেজি করে দেখেন, আমরা সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছে, ওকে, আমরা এই জায়গাতে কি করব, কিছুই করব না, সব আগের মতোই থাকবে, ইজ প্লেইং। আগে যেভাবে করতাম সেটাই করব, জাস্ট এই ভার্বটাকে আমরা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে কি বলবো, এর সাথে কি বসে এখন বলা লাগবে, ইজ প্লেইং। এই ইজ না স্যার। ইজ প্লেইং। দেখেন আমরা একদম আমাদের মুখস্থ হয়ে গেছে যে কোনটা থার্ড পারসন কোনটা কোন পারসন, এখন কি আর মনে করা লাগে? স্যার। না আর স্যার। কখন এম হয়, কখন ইজ হয়, আর কখন আর হয়, এটা কি আর মনে করা লাগে? না স্যার। এটা আমাদের করে করে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ওকে, এখন এমনি হয়ে যায়, রাইট? দেখেন এই জিনিসটাই আপনারা প্রথম দিকে কি পরিমাণ ভুল করছিলেন মনে আছে? জি স্যার। আমার ঠিকই মনে আছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এর যোগ হবে, এইটাই হয় না, ভুল হয় খালি। এখন এটা করতে করতে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে ইনশাল্লাহ, এখন আর আমাদের মুখস্থ করা লাগবে না, অটো হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছিলাম যে এমনি হয়ে যাবে, শুধু সচেতন থাকবেন। তাহলে হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস হয়ে গেল। তাহলে আমরা মাঠে কাজ করছি, আমরা কি করব, সব আগের মতোই। এই জায়গাতে কি করবেন ইংরেজিটা, ওয়ার্কিং। উই আর ওয়ার্কিং। ওয়ার্কিং, ব্যাস, উই আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তাহলে বাকি আগে পরে কিছু চেঞ্জ হয়েছে? না না স্যার। স্যার। তারা আমাদেরকে সাহায্য করছে, কি হবে, দে আর হেল্পিং। দে আর। তাহলে এখন কন্টিনিউয়াস টেন্স করতে পারবো? জি স্যার। আচ্ছা একটু মাইশা বলেন তো, মাইশা বলেন, স্যার। বলেন আমি পড়ছি, I am reading. সে পড়ছে, He is reading. তারা পড়ছে, They are reading. আমি যাচ্ছি, I am going. আমি স্কুলে যাচ্ছি, I am going to school. তুমি কোথায় যাচ্ছ? Where are you going? হুম, আমি স্কুলে যাচ্ছি, I am going to school. তুমি কিভাবে স্কুলে যাচ্ছ? How going to school? হাউ আর, How you are going to school? আগে অক্সিলারি ভার্ব, হাউ আর ইউ গোয়িং টু স্কুল। Yes, sir. বলেন আমি রিকশায় করে স্কুলে যাচ্ছি, I am going to school by rickshaw. তুমি কেন স্কুলে যাচ্ছ? Why are you going to school? তুমি কখন স্কুলে যাচ্ছ? When are you going to school? কে স্কুলে যাচ্ছে? Who are going to school? হু, আবার বলেন, কে কে Who are going to school? কে স্কুলে যাচ্ছে, একজন বলেছি, কে? হ্যাঁ, হু ইজ গোয়িং টু স্কুল। শোনেন, হুর পরে ইজও হয়, হুর পরে আরো হয়, মানে হু সিঙ্গুলারও হয় প্লুরালও হয়। হু মানে কে, আবার হু মানে কারা বা কে কে। তাহলে যখন সিঙ্গুলার হবে তখন সিঙ্গুলার ভার্ব হবে, যখন প্লুরাল হবে তখন প্লুরাল ভার্ব হবে। যদি বলি কে স্কুলে যাচ্ছে তাহলে হু ইজ গোয়িং টু স্কুল, আর যদি বলি কারা স্কুলে যাচ্ছে, Who are going to school? হু আর গোয়িং টু স্কুল। কি সবাই বুঝেছেন? এই তো, তাহলে আমাদের যে ফর্মুলাটা আমরা শিখে গেছি, এই ফর্মুলা দিয়ে আমাদেরকে যাই জিজ্ঞেস করা হোক পারবো কিনা? একদম স্যার। একদম, ইনশাআল্লাহ। একটাই সিস্টেম করে যাবেন।
তাহলে ইনশাল্লাহ আমরা কন্টিনিউয়াস টেন্স পারবো তো নাকি? ইনশাআল্লাহ স্যার। এইবার মজা দেখেন, তাহলে এগুলা ছিল বর্তমানে চলমান নাকি? এই কাজটা যদি অতীতকালে চলমান থাকে, মানে অতীতকালে চলমান ছিল, হ্যাঁ অতীতকালে কেমন চলমান ছিল আপনি দেখবেন ওইখানে ছিল, ছিলে, ছিলাম যোগ থাকবে। ছিল, ছিলে আর হচ্ছে ছিলাম, এই তিনটা জিনিস যোগ করলে ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। হ্যাঁ ছিল, ছিলে, ছিলাম। দেখেন আপনি যতই সংজ্ঞা মুখস্থ করেন যে অতীতকালে কোনো কাজ চলমান ছিল এরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আপনি যদি জাস্ট এইটুকু না বুঝেন তাহলে ওই সংজ্ঞা মুখস্থ করে আপনার কোনো কাজে দিবে? স্যার হ্যাঁ, তাহলে আপনি ফোকাস দিবেন এইটাকে, আর এইটা থাকলে আপনি ইংরেজিটা পারবেন। আর এইটা যদি ভুলে যান বাকি সবকিছু মনে রাখেন তাহলে আর ইংরেজিটা হবে না। বুঝছেন নি ব্যাপারটা? এই দেখেন সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছে, এটার পাস্ট করলে কি হবে? ছিল এই যে আবার এই সসেসি বাদ দেন, আবার এই যে ক্রিয়ামূল হয়ে গেল, এর সাথে ছিল, ছিলে, ছিলাম, তাহলে সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেল কি হবে? ছিল ছিল, রাইট। ওই যে ক্রিয়ামূল আর বিভক্তি মনে রাখলেই হয়েছে। এবার দেখেন আমরা মাঠে কাজ করছি, আপনি এবার এই ছিটা বাদ দেন, এটা তো বিভক্তি, এটা বাদ দেন, বাদ দেবে ছিল, ছিলে, ছিলাম যোগ করেন। ওকে, ছিলাম স্যার ছিলাম যোগ করেন, এটা মনে রাখেন। তাহলে দেখেন তারা আমাদেরকে সাহায্য করছে, এইটাকে যদি আমরা পাস্ট করি কি হবে? করছিল করছিল, বাস। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা সেন্টেন্স করতে পারবো কিনা? স্যার শুনেন একটা জিনিস মনে রাখবেন, আমরা আমাদের মাতৃভাষা কি? বাংলা। আমরা বাংলা যতটা ভালো বুঝি আর তো অন্য কোনোটা ভালো বুঝি না, বুঝি? না স্যার এই জন্য আপনি বাংলা দিয়ে ইংরেজিটা শিখবেন, ঠিক আছে? এবার খেয়াল করেন, এবার দেখেন আমাদের নিশ্চয়ই মনে আছে প্রেজেন্ট টেন্সে যদি অ্যামিজার হয়, ঠিক ওই ক্ষেত্রে পাস্ট টেন্সে গেলে কি হয়? ওয়াজ ওয়্যার হয়। ব্যাস, যে সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্টে আপনি অ্যামিজার ব্যবহার করেন সেটা যে টেন্সই হোক, ওর পাস্টে গেলে কি হয়ে যায়? ওয়াজ ওয়্যার হয়ে যায়। ওকে, তাহলে এখন আর কিছুই করতে হবে না, সব আগের মতো। কন্টিনিউয়াস মানেই ভার্ব প্লাস আইএনজি, মনে রাখবেন। কন্টিনিউয়াস মানে কি? জি স্যার কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটা মনে রাখেন। কন্টিনিউয়াস যে কন্টিনিউয়াসই হোক, প্রেজেন্ট হলেও ভার্ব প্লাস আইএনজি হবে, পাস্ট হলেও ভার্ব প্লাস আইএনজি হবে, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলেও ভার্ব প্লাস আইএনজি হবে। শুধু তার আগে ওই যে একটা যোগ হবে, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, উইল বি, মডেল প্লাস বি, এগুলো যোগ হবে। তাহলে এখন দেখেন আমরা সব আগের মতোই রাখবো, এই অ্যামিজারের পরিবর্তে কি করবো এখন? ব্যাস, এই দেন ওয়াজ যোগ করে দিলাম, হয়ে গেল। তাহলে সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছে, ইংরেজিটা কি? হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। আর সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছিল, এটার ইংরেজি কি? হি ওয়াজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। মজাটা খেয়াল করেন, বাকি কোনো কিছু কি চেঞ্জ হচ্ছে বাংলা বা ইংরেজিতে? এইটা খালি খেয়াল রাখতে হবে। আচ্ছা এবার দেখেন, এটা তো পারবেন, আমরা মাঠে কাজ করছিলাম, কি হবে? We were ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। দেখেন যদি বলি ইয়ে বলেন তো, ওই যে শাহরিয়ার মাহমুদ বলেন, আমি তোমার জন্য অপেক্ষা করছি, ইংরেজি কি? I am waiting for you. ওকে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। I was waiting for you. ওকে, এই যে দেখেন একদম সহজ, আপনি সবকিছু একরকমই বলবেন, প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার বলবেন, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার বলবেন, এটা কঠিন কিছু না। দেখেন তারা আমাদেরকে সাহায্য করছিল, কি হয়ে যাবে? they were They were helping. আচ্ছা, তারা আমাদেরকে সাহায্য করছিল, কঠিন লাগে এখন আর? আচ্ছা, এবার দেখেন এটা যখন আপনি ফিউচার কন্টিনিউয়াস করবেন, তার মানে ভবিষ্যতে চলমান থাকবে, ভবিষ্যতে চলমান থাকবে এরকম বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস হবে। এই জায়গাতে মনে রাখবেন বিভক্তিটা কি হবে? তে থাকবে, তে থাকবো অথবা তে থাকবে, এটা যোগ করবেন। তে থাকবো অথবা তে থাকবে, এটা যোগ করে দিবেন, তাহলেই এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন দেখেন সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছিল, আবার ওই ছেলেটা তো বিভক্তি নাকি? খেলতে থাকবে। ওকে, এর সাথে কি বলবেন? খেলতে, এই যে তে, তারপরে বলবেন থাকবে, হয়ে গেল। আচ্ছা, আবার যোগ করেন তারা মাঠে কাজ করছিল, কি হবে? করতে ছিল, করতে থাকবে, করতে
থাকবে। ওই যে তে থাকবো বা তে থাকবে, তারা আমাদেরকে সাহায্য করছিল, কি হবে? থাকবে। করতে থাকবে। তাহলে জাস্ট আপনি এইটুকু মনে রাখবেন, সসেসি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ছিলাম পাস্ট কন্টিনিউয়াস, তে থাকবে ফিউচার কন্টিনিউয়াস। ওকে, আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রেজেন্টে যেখানে অ্যামিজার হয়, পাস্টে গেলে কি হয়? Was Was I? where? ওয়াজ আর। আর ফিউচারে গেলে কি হয়? Will be. এই যে উইল বি, একদম সূত্র, অঙ্কের মতো। তাহলে এখন যদি বলি সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে থাকবে, ইংরেজি কি করব? They will be playing. দে উইল বি, সরি, দে উইল বি প্লেইং। বাকি যা ছিল আগের মতোই থাকবে। আমরা মাঠে কাজ করতে থাকবো, তাহলে কি হবে? উই উইল বি, Will be. হ্যাঁ, উই উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তারা আমাদেরকে সাহায্য করতে থাকবে, কি হবে? They will be helping us. দে উইল বি হেল্পিং আস। Helping us. ব্যাপারটা কি বুঝেছেন? Yes, Yes, sir. sir. একদম ইজি, আর এর এর জটিল কিছু না। এই গ্রামার ওই গ্রামার, দেখেন কত গ্রামার মানুষ সুচিরা বিশ্লেষণ করে ইংলিশ গ্রামার নিয়ে, কুন্ডার উচ্চারণ আয়রন হবে না আয়ন হবে, কত চিন্তা ভাবনা ভাই, ঠিক আছে? কিন্তু ইংরেজিটাই আমরা বুঝি না শর্টকাটে। বাকি সব হ্যাঁ আপনারাও শিখবেন, আপনারাও চুলচিরা বিশ্লেষণ করেন, অসুবিধা নাই, কিন্তু আগে ইংরেজিটা শিখবেন নাকি? হুম? ইংরেজি পারি না, ওই যে সেই প্রথম দিকে বলছিলাম মনে আছে, যাদব মেয়ের বিয়ে হয় না, এরপর আবার গয়নার বাইনা। ওকে, তাহলে কি এখন যদি আমরা সংজ্ঞা জিজ্ঞেস করি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা কি? বর্তমানে কোনো কাজ হচ্ছে বা ঘটছে। এখন যদি বলি পাস্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা কি হবে? অতীতে কোনো কাজ অতীতে কোনো হ্যাঁ, এখানে আমরা জাস্ট বলবো অতীতে নাকি? Yes, sir. অতীতে কোনো কাজ হচ্ছিল বা ঘটছিল নাকি? হচ্ছিল বা ঘটছিল। হ্যাঁ, হচ্ছিল বা ঘটছিল। আপনি আপনার মতো করে মনে রাখবেন, ঘটছিল আপনার মতো করে মনে রাখবেন। যে বর্তমানে এমনি সরাসরি বলতে পারেন বর্তমানে কোনো কাজ হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ হচ্ছিল, জি স্যার। এটা পাস্ট কন্টিনিউয়াস। আপনার সহজ করে মনে রাখেন, ঠিক আছে? Sir. আচ্ছা, আর যদি ফিউচারে বলি তাহলে কি হবে? ভবিষ্যতে কোনো ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে। না, হবে ঘটবে না, হবে ঘটবে না, এই যে এইটুকু মনে রাখবেন, তে থাকবে। হ্যাঁ, কি হবে? ওকে। হতে থাকবে বা ঘটতে থাকবে। They থাকবে। হ্যাঁ, হতে থাকবে বা ঘটতে থাকবে, হতে থাকবে অথবা ঘটতে থাকবে, ঘটতে থাকবে। বুঝতে পেরেছেন এই ব্যাপারটা? এখন কি আর নতুন করে আপনাদের ওই গঠন মুখস্থ করা লাগবে যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি? হ্যাঁ, আপনি জাস্ট এইটুকু মনে রাখবেন, এইটুকুই দেখেন, এইটুকু কন্টিনিউয়াস মানে তো ভার্ব প্লাস আইএনজি। জি। আচ্ছা, জি স্যার। মনে রাখবেন কি দেখেন এইটুকু, অ্যামিজার, ওয়াজার আর উইল বি। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন, এইবার আর একটা ব্যাপার বলি। আমাদের নিশ্চয় মনে আছে প্রেজেন্টে যে কোনো টেন্সে অ্যামিজার হলে পাস্টে গেলে কি হয়? অজয় আর ফিউচারে গেলে কি হয়? Will be. উইল বি হয়। আর যদি মডাল ব্যবহার করি, মডেল এই মডাল প্লাস বি, কন্টিনিউয়াস টেন্সে কিন্তু মডাল প্লাস বি ব্যবহার হবে। যদি বলি তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলা উচিত হচ্ছে, কি বললাম? উচিত হচ্ছে, তাহলে আমরা কি ব্যবহার করব? দেশ এই দে শুড বি প্লেইং, দে শুড বি প্লেইং। আমরা কিন্তু মডালও ব্যবহার করতে পারবো কন্টিনিউয়াস টেন্সে। যেমন আমি যদি বলি আমি কাজটি করতে পারছি, বলি না আমি কাজটি করতে পারছি, তাহলে কি হবে? আই ক্যান বি ডুইং দ্য ওয়ার্ক। ক্যান বি কাজটি বলেছি তো, ডুইং দি ওয়ার্ক। আচ্ছা, হ্যাঁ, যদি বলি আমি পড়তে পারছি, আমি পড়তে পারছি, কি হবে? আই ক্যান বি রিডিং, আমি পড়তে পারছি, আই ক্যান বি রিডিং, আমি পড়তে পারছি। আচ্ছা, আমার পড়া উচিত হচ্ছে, আমার পড়া স্যার। উচিত হচ্ছে, কি হবে? আই শুড বি রিডিং। আবার যদি বলি আমার পড়ার প্রয়োজন হচ্ছে, বলি না যে আমার এখন পড়ার প্রয়োজন হচ্ছে, তাহলে আই নিড টু বি রিডিং।
সব মডেল গুলাই যে সবসময় ব্যবহার হবে এরকম না, যদি কখনো মডেল না, স্যার। ব্যবহার করি বাংলাতে তাহলে ইংরেজিটা এরকমই হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। প্রশ্ন আছে স্যার আমার কারোর? প্রশ্ন আছে হ্যাঁ করেন, প্রশ্ন করেন। স্যার। আমি পড়তে পারছি, এখানে আই ক্যান রিড হওয়া উচিত না? আই ক্যান রিড মানে আমি পড়তে পারি। শোনেন, আমি ও। পড়তে পারি অথবা আমি পড়তে পারবো, এই দুটার ইংরেজি হচ্ছে আই ক্যান রিড। বুঝতে পেরেছেন? আর আমি জি, পড়তে স্যার। পারছি যখন বলবো তখন আই ক্যান বি রিডিং। আর আমি পড়তে পারতাম তাহলে আই কুড রিড। আর আমি পড়তে পারছিলাম তাহলে আই কুড বি রিডিং। বুঝছেন নি? জি স্যার। আমরা বলি না আমি করতে পারছিলাম কিন্তু আমাকে করতে দেয় নাই, আমারে সরাই দিছে, বলি না? বলি কি প্র্যাকটিক্যাল, আমরা প্র্যাকটিক্যালি কখন কোনটা ব্যবহার করি। আমরা অনেক সময় বলি যে আমি পড়তে পারছিলাম কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, নিয়ে ও পড়ছে, এমন বলি না? তাহলে যদি মডেল ব্যবহার করি তাহলে মনে রাখবেন মডেল প্লাস বি হবে, সিস্টেমটা আগের মতোই থাকবে। এখন বলেন এই পর্যন্ত যা শিখলেন কোনো অসুবিধা আছে? দেখেন আমি আপনাদের প্রথম থেকে বলেছিলাম যে আপনাদের সব পারতে হবে না, আপনি যতটুকু শিখবেন ততটুকু পারফেক্টলি শিখবেন। আপনি শিখতে পারবেন কি পারবেন না এই দায়িত্ব আমার, বলেছিলাম, মনে আছে? দেখেন ওই প্রসেসে এখন কি আপনার আরো মুখস্থ করা লাগে কোনো কিছু? না স্যার। এমনি শিখে যাবেন। আসলে কি জানেন, আমরা প্রপার ওয়েতে শিখি না, যার কারণে সবই পড়ি কিছুই পারি না। বুঝতে পেরেছেন নি? এখন কি ইংরেজি ভয় লাগে আর? না স্যার। এখনো অনেক কিছু বাকি আছে, এখনো অনেক কিছু বাকি আছে, ওইগুলো আস্তে আস্তে যখন দিব তখন আপনি ফাইনালি যাই যে কি বলবেন জানেন, ওই আল্লাহ ইংরেজি এত সহজ, এইটাই বলবেন। দেখেন এখন অনেক কিছু বাকি আছে। আচ্ছা তাহলে আমরা এতক্ষণ কি করলাম? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস টেন্স। এবার দেখেন আমাদের আরেকটা টেন্স আছে এইরকমই, সেটার নামও কন্টিনিউয়াস, বাট সেটাকে আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক কি না? পারফেক্ট। হ্যাঁ পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন শুনেন, এই পারফেক্ট কন্টিনিউয়াস আর শুধু কন্টিনিউয়াসের মধ্যে তেমন বেশি পার্থক্য নাই, সহজ ছোট পার্থক্য। যেরকম ভাবে এই যে এই কন্টিনিউয়াস গুলো দেখতেছেন সেম প্রক্রিয়ায় থাকবে, সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র এই কাজটা কতটুকু সময় ধরে চলছে, শুধুমাত্র এই সময়টা উল্লেখ থাকবে। একটা কাজে চলছে, যেমন আমি পড়ছি, কতক্ষণ ধরে পড়ছি এটার কোনো উল্লেখ আছে? নাই। যখন কাজটা কতক্ষণ ধরে চলছে এই কথাটা শুধু উল্লেখ থাকবে তখনই সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, আর কিচ্ছু না। কাজটা কতক্ষণ ধরে চলছে এইটা যখন উল্লেখ থাকবে তখন সেটা কি হয়ে যাবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সব চিনার উপায় আগের মতোই থাকবে, প্রেজেন্ট টেন্সে সসে সি থাকবে, পাস্ট টেন্সে ছিল ছিলে ছিলাম থাকবে, ফিউচারে তে থাকবো তে থাকবে থাকবে, সব আগের মতোই থাকবে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে কাজটা কত সময় ধরে চলছে এইটা উল্লেখ থাকবে। যেমন সে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছে, আমরা আবার একটু যদি প্রেজেন্টে ফিরে যাই তাহলে একটু বুঝতে সহজ হবে। তাহলে আমরা কি বলবো? খেলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নাকি? এখন এই জায়গাতে শুধু বলবেন সে 2 ঘন্টা ধরে, সে 2 ঘন্টা ধরে, দেখেন এইটুকু যোগ করে দিলাম, সে 2 ঘন্টা ধরে তার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছে। এইটা এখন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। বুঝছেন ব্যাপারটা? এই দেখেন আমরা মাঠে কাজ করছি, আমরা একটু প্রেজেন্টে নিই তাহলে বুঝবেন। আমরা মাঠে কাজ করছি, এখন শুধু বলবেন আমরা সকাল থেকে, কি বললাম? সকাল থেকে, হ্যাঁ আমরা সকাল থেকে মাঠে কাজ করছি, পারফেক্ট টেন্স হয়ে গেল, মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তারা আমাদেরকে সাহায্য করছে, তারা আমাদেরকে সাহায্য করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আপনি বলবেন তারা 2020 সাল থেকে, এটা মুছে দিলাম। দেখেন আমরা কি বলবো? তারা 2020 সাল থেকে, হ্যাঁ তারা 2020 সাল থেকে আমাদেরকে সাহায্য করছে, আমাদের তাদের সাহায্য নিয়ে বেঁচে আছি। ওকে, তাহলে সবগুলো লেখেন সবই আগের মতোই, জাস্ট শুধু সময়টা উল্লেখ থাকবে। যদি সময়টা উল্লেখ থাকে তখন আমরা সেটাকে বলবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্টে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার হলে
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজিটা কি করবেন, সব আগের মতোই থাকবে, সবকিছু আগের মতো থাকবে, শুধুমাত্র এই যে সময় যেহেতু উল্লেখ থাকবে, সব শেষে গিয়ে ওই সময়টা শুধু উল্লেখ করবেন। কিভাবে উল্লেখ করবেন একটু দেখেন, এখানে লিখি। সেটা হচ্ছে যদি দেখেন ধরে সিন্স বা ফর দিয়ে। ধরে অথবা যাবত, ধরে অথবা যাবত কথার উল্লেখ থাকে তাহলে ব্যবহার করবেন ফর। আর যদি হতে, হতে অথবা থেকে, হতে অথবা থেকে কথার উল্লেখ থাকলে তখন ব্যবহার করবেন সিন্স। দেখেন সব আগের মতোই, যে সে তার বন্ধুদের সাথে, এই যে লিখলাম কি, হি ইজ প্লেইং ফুটবল উইথ হিজ সরি ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ড। এই শেষে কি এখানে কি লিখছিলাম, 2 ঘন্টা ধরে, মানে যে ধরে লেখা আছে, তাহলে আমরা কি লিখবো, সব শেষে গিয়ে লিখবো For 2 hours. ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। এই দেখেন আমরা সকাল থেকে মাঠে কাজ করছি, এখানে বলছি থেকে, সকাল থেকে, তাহলে আমরা শেষে কি যোগ করবো, সিন্স, সিন্স মর্নিং, সিন্স মর্নিং, হয়ে গেল। তাহলে কি আর একটা চেঞ্জ আছে বলবো, এটা কত বুঝছেন? এবার দেখেন তারা আমাদেরকে 2020 সাল থেকে সাহায্য করছে, তাহলে আমরা ইংরেজিটা কি করব, এই শেষের দিকে লিখবো হচ্ছে সিন্স, ওকে, শেষের দিকে আমরা লিখবো কি, সিন্স 2020। ক্লিয়ার? ক্লিয়ার। আর আরেকটা জায়গায় চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই যে এই জায়গাতে অ্যামিজারের জায়গায় প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার হয়, হ্যাঁ, আর যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তখন হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়, মনে থাকবে, হ্যাভ বিন জি স্যার। অথবা হ্যাজ বিন, তারপরে ঠিক আগের মতো ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন, আর সব শেষে গিয়ে কি ওই যে সময়টা বসাই দিবেন। যেমন একটু সহজ করে যদি বলি, আমি তোমার জন্য অপেক্ষা করছি, ইংরেজি কি, I am waiting for you. আচ্ছা, আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করছি, তখন I'm waiting আচ্ছা এটা একটু ফ্রেশ করি, ফ্রেশ, এটা একটু বুঝে নেন। আমি তোমার জন্য, আমি তোমার জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করছি, আমি তোমার জন্য অপেক্ষা করছি, ইংরেজি কি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, তাই তো? for you. আচ্ছা এবার দেখেন, আমি সকাল থেকে, আমি সকাল থেকে, আমি সকাল থেকে তোমার জন্য, তোমার জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করছি। তাহলে এখন ইংরেজিটা কি করব, আই হ্যাভ বিন, এই নোটটা মনে রাখবেন, হ্যাভ বিন। শোনেন, এই যখন কন্টিনিউয়াস হবে তখন অ্যামিজার ওয়াজ ওয়্যার, অ্যামিজার ওয়াজ ওয়্যার উইল বি মডেল প্লাস বি, আর যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন কিন্তু আর অ্যামিজার হবে না, তখন কি হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। বুঝছেন এই ব্যাপারটা? মানে এমন করে ফেলেন না, আমি তোমার জন্য অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আই এম ওয়েটিং ফর ইউ ফর 2 আওয়ার্স, এরকম না, অ্যামিজার জায়গায় হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করতে হবে, ঠিক আছে? Yes, sir. তাহলে কি হবে, আই হ্যাভ বিন ওয়েটিং, ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। ব্যাপারটা কি বুঝছেন? Yes. ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এই সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার হয় অ্যামিজার, নাকি অ্যামিজার ব্যবহার হয়, আর জি স্যার। পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন Have been. অথবা কি হয়, হ্যাজ বিন ব্যবহার হয়, এই তো হ্যাজ বিন। তাহলে যখনই সময়ের উল্লেখ থাকবে গঠনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন অ্যামিজার হবে না, হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, মনে রাখেন কিন্তু, ঠিক আছে? এইবার দেখেন, এটা যদি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে বাংলাতে কি হয়ে যাবে, এখানে ছিলাম হয়ে যাবে নাকি, Sir. আর এখানে আপনারা নিশ্চয়ই বলেন তো যে বর্তমানে যেখানে হ্যাভ হ্যাজ হয় পাস্টে গেলে কি হয়, Had been. হ্যাড হয়ে যায়, তাহলে এখানে হ্যাভ বিন হ্যাজ বিন ছিল,
আমরা এখানে হ্যাড বিন করে দিব, হ্যাড হয়ে যাবে হ্যাড বিন তাহলে কি হয়ে যাবে? জি স্যার হ্যাড বিন। Had been. ওকে, এটা যদি হচ্ছে ফিউচার হয়, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, উইল বি বা শ্যাল বি তাহলে বাংলায় কি লিখবো? করতে থাকবো have নাকি? been. করতে থাকবো মানে দেখেন, আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, তাহলে প্রেজেন্টে হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্টে গেলে হ্যাড বিন, আর ফিউচারে গেলে উইল হ্যাভ বিন। উইল Had been. হ্যাভ বিন। Have been. বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে করতে থাকবো, যা সব ঠিকঠাক ভাগের মতো, এখানে হয়ে যাবে উইল হ্যাভ বিন। কি ক্লিয়ার হয়েছেন? Clear. আর যদি মডেল ব্যবহার করি তাহলে কি হবে? Model plus Model plus have been. মডেল প্লাস Have been. হ্যাভ বিন, মডেল হ্যাভ বিন। যেমন দেখেন, আমার সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করা উচিত হচ্ছে, আমার সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করা উচিত হচ্ছে। এরকম বলি না আমরা, তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করা আমার উচিত হচ্ছে না, আমার বাড়ি ড্রাইভার বলি না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমার তোমার জন্য, আমার সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করা উচিত হচ্ছে, তাহলে আমরা কি বলবো? শুড হ্যাভ বিন বলবো এখানে। I should have been. হ্যাঁ, আই শুড হ্যাভ বিন, আই শুড হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। Waiting for you. বুঝলেন? এই জি স্যার। জি স্যার আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে পারছি, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে পারছি, তাহলে কি? আই ক্যান হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। Been waiting for 2 hours. ফর 2 আওয়ার্স। বুঝলেন? আমার 2 ঘন্টা ধরে অপেক্ষা করা দরকার হচ্ছে, তাই অপেক্ষা করছি, বলি না? আমার এখানে অপেক্ষা করা দরকার হচ্ছে, তাই আমি অপেক্ষা করছি। তাহলে কি হবে? আমার 2 ঘন্টা ধরে অপেক্ষা করা দরকার হচ্ছে, তাহলে আই নিড টু হ্যাভ বিন, should been have been আই নিড টু হ্যাভ বিন ওয়েটিং for 2 hours. ফর 2 আওয়ার্স। আমার 2 ঘন্টা ধরে অপেক্ষা করার দরকার হচ্ছে বা প্রয়োজন হচ্ছে। তাহলে এখন বলেন, ওই প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অসুবিধা আছে? না স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এইবার একটা কথা বলি, খুব ভালো করে বুঝবেন, ঠিক আছে? সেটা হচ্ছে ইংরেজিতে কিছু ভার্ব আছে, বুঝছেন নি? ইংরেজিতে কিছু ভার্ব আছে যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, এই সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স করা যায় না, এদেরকে ইংরেজিতে বলা হয় ভার্ব অফ পারসিপশন। দেখেন আমি একটু লিখি, ভার্ব অফ পারসিপশন। একটাকে বলা হয় ভার্ব অফ পারসিপশন, অথবা ভার্ব অফ ইমোশন, ভার্ব অফ ইমোশন, Emotion. হ্যাঁ, অথবা ভার্ব অফ ফিলিংস, ভার্ব Verb অফ of ফিলিংস, এটা বলা হয়। এই জি স্যার। সকল, যে সকল ভার্ব হচ্ছে ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ ইমোশন, ভার্ব অফ ফিলিংস, এদের কন্টিনিউয়াস টেন্স হয় না। প্রথম কথা, আপনি কিভাবে বুঝবেন যে কোনগুলো সেগুলো? খেয়াল করবেন, যে কাজগুলো, যে কাজগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, বোঝা যায়, বুঝতে পেরেছেন? Feeling. কিন্তু এই কাজটা দেখাও যাবে না, ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। যেমন দেখেন, আমি লিখছি, দেখতে পাচ্ছেন আপনি? জি স্যার আমি দৌড়াচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না? আমি দৌড়াচ্ছি, দেখতে পাচ্ছেন না? জি স্যার। আমি হাসছি, এটা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন কিনা? জি স্যার। আচ্ছা, এখন বলেন তো, আমি দেখছি, এটা কি দেখতে পাচ্ছেন আপনি? না স্যার। হ্যাঁ, হ্যাঁ। না স্যার। আচ্ছা, না, স্যার। আচ্ছা, আমি বুঝতে পারছি, এটা কি আপনি বুঝতে পারছেন? না স্যার। এই এইরকম যেগুলো দেখা যায় না, ধরা যায় না, যে কাজগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নাই, ঠিক আছে, এই সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। এদেরকে কি বলা হয়? ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ ইমোশন বা ভার্ব অফ ফিলিংস। যেমন দেখেন, আমি পাখি দেখছি, আমি পাখি দেখছি, বলেন, আমি যে পাখি দেখছি, আমি যে পাখি দেখছি, এটা কি বাস্তব কোনো এর অস্তিত্ব আছে? বলেন, কথা বলেন। দেখেন, আমি খাচ্ছি, আমি খাচ্ছি, এটার অস্তিত্ব আছে না? দেখা যাচ্ছে না আমি খাচ্ছি? দেখা যাচ্ছে আমি লিখছি, এটা আপনি দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। বাট আমি পাখি দেখছি, এটাকে আপনি দেখতে পাচ্ছেন? না স্যার। হ্যাঁ, আপনি হয়তো বুঝতে পাচ্ছেন যে আমি দেখছি, এটা আপনি বুঝতে পাচ্ছেন, বাট এর বাহ্যিক কোনো অস্তিত্ব নাই, আছে? না স্যার। আচ্ছা, দেখেন, যদি বলি সে আমার কথা, সে আমার কথা
বুঝছে বুঝছে বলেন, সে যে বুঝছে এটা কি দেখা যাচ্ছে? সে না, আমার স্যার। কথা বুঝছে, বুঝছে কি দেখা যাচ্ছে? হুম, না স্যার। হ্যাঁ আপনি স্যার। হয়তো সে যে আমার কথা বুঝছে এটা হয়তো আমি বুঝতে পারছি, বাট এটার বাহ্যিক কোনো ইয়ে নাই, কি বলে, অস্তিত্ব নাই। অস্তিত্ব এদেরকে নাই। বলা হয় ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ ইমোশন বা ভার্ব অফ ফিলিংস। আপনারা যদি গুগলে সার্চ দেন যে ভার্ব অফ পারসেপশন বা ভার্ব অফ ইমোশন কোনগুলো, দেখবেন পেয়ে যাবেন। বুঝছে। আপনাদেরকে শর্টকাটে বলে দিলাম, যেটা দেখতে পাবেন না, যার বাহ্যিক কোনো অস্তিত্ব নাই, ওটাই হচ্ছে ভার্ব অফ পারসেপশন। আচ্ছা, এখন এগুলোর ইংরেজি হবে কি? ইংরেজিটা হবে হচ্ছে এক ধাপ নিচে। I see but কি হবে? এক ধাপ নিচে, এই ধরেন স্টেপ, এর এক ধাপ নিচে হবে ইংরেজিটা। যেমন যদি সেটা কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা কন্টিনিউয়াস টেন্সে না করে ইনডিফিনাইট টেন্সে করতে হবে। কন্টিনিউয়াস টেন্স না করে কি করবেন? ইনডিফিনাইটে করবেন। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট ইনডিফিনাইট করবেন, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট ইনডিফিনাইট করবেন, ফিউচার কন্টিনিউয়াস হলে ফিউচার ইনডিফিনাইট করবেন। আর যদি সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না করে তার আগের টেন্স মানে পারফেক্ট টেন্সে করবেন। বুঝতে পেরেছেন? যেমন আমি পাখি দেখছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না? দেখেন I see but এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিনা? জি স্যার। কিন্তু এটা কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এটা দেখা যায় না, এটা কন্টিনিউয়াস টেন্স হয় না, একে এখন কি করবেন? ইনডিফিনিটে করবেন। অর্থাৎ তখন বলবেন কি আই সি এ বার্ড। এটা কিন্তু বলা যাবে না আই এম সিং এ বার্ড, হবে না কিন্তু। হি আন্ডারস্ট্যান্ড understand মাই স্পিচ, হি আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ, এটা কিন্তু হবে না হি ইজ আন্ডারস্ট্যান্ডিং মাই স্পিচ, এটা কিন্তু হবে না। না স্যার। ঠিক আছে? আর এটা যদি আমরা জি স্যার। মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো, তাহলে আমরা পারফেক্ট টেন্সে করতাম। আমি যদি বলি আমি 5 মিনিট ধরে, আমি 5 মিনিট ধরে পাখি দেখছি, তাহলে তখন আমরা ইনডিফিনাইটে করতাম না, কোন টেন্সে করতাম? পারফেক্ট। হ্যাঁ, যদিও পারফেক্ট টেন্স এখনো শেখানো হয়নি, তারপর আমি জাস্ট বলে দিলাম। তখন হবে কি আই হ্যাভ have been সিন এ বার্ড ফর 5 মিনিটস, 5 মিনিটস। বুঝতে পেরেছেন? জি স্যার। শুধু গঠনটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না, গঠনটা হবে পারফেক্ট টেন্সে। কন্টিনিউয়াস টেন্সের গঠন ইংরেজি হবে না, গঠন হবে কি শুধু ইনডিফিনাইট টেন্সে। মানে শর্টকাট একটা কথা বলে নেবেন, বুঝে নেবেন, সেটা হচ্ছে যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, এরা যদি কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি না করে ইনডিফিনাইটে করতে হবে। আর এই সেন্টেন্সগুলো যদি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তাহলে শুধু পারফেক্ট টেন্স ইংরেজি করতে হবে।